যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকলো কেউ অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর। আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. এই মামা মামা রাখো রাখো রাখো। কই নামবেন আপনি? আশ্চর্য, কোথায় রাখতে বললাম আর কোথায় নামালেন। এই নিন ভাড়া। আপনি না কইলেন পানির পাম্পের পিছনে গুলতে নামবেন? টাকা নেন। কত দিলেন আপনি? 5 টাকা। ভাড়া তো ফুরাই উঠছেন, 45 টাকা। আমি তো পাম্পের পিছনে পর্যন্ত যাইনি, এখানে বেশি হলে 35 টাকা ধরলাম, তাও তো 15 টাকা ফেরত পাবো। ন্যায্য ভাড়াটা রাখেন। আপনি ভাড়া ফুরাই মধ্যখানে নামলে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার ন্যায্য ভাড়াই নিচ্ছি, আমি তো এই পর্যন্ত খালি রিস্কায় নিয়ে যাবো। এই জন্য লোকে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে, বুঝছেন? অযথা 10 টাকা বেশি নেওয়া আপনার অন্যায়। হ, গরিবের অন্যায় বেশি। একদিনের ব্যবধানে পেঁয়াজ 140 টাকা কেজি হইলো অন্যায় না। এইখানে আবার পেঁয়াজের কেজি টেনে আনছেন কেন আপনি? 10 টাকার জন্য নেয় নাই বুঝাইলেন। জাগ্গা রিস্কলার কথা কি কেউ মানে? তয় সত্য কথা হইল দুনিয়াটাতে অন্যায় বেশি চলে। বাপরে, কোথাও অন্যায়ের প্রতিবাদ করার উপায় নেই দেখছি। রাকিব বেশ কয়েক কদম পেছনে হেঁটে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। হোল্ডিং নাম্বার 441/1 মিরপুর। উঁচু দেয়ালের উপর দিয়ে একটা লেখায় চোখ আটকালো, বড় করে সবুজ রঙে লেখা, সতর্ক, বাড়িটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। গেটের বাইরে টুলাইট দেখে ভেতরে ঢুকলো রাকিব। ঢুকতেই ডান পাশের কর্নারে ঝোপ মতো কামিনী ফুলের গাছ দেখে অবাক হলো। ঢাকা শহরে এত বড় কামিনী গাছ, তাও আবার এই আসন্ন শীতে ফুল ফুটে আছে। কামিনী তো বর্ষার ফুল। বাতাসের দুহাত ভরে সেই ফুল যেন ঘটা করে মাতাল সুবাস ভেতর বাড়িতে ছড়িয়ে রেখেছে। বাপাশে আবার লাইন ধরে কলা গাছের সারি এবং বেশ বড় সড়ো সবুজ ঘাসের লন। লনের উপর বনেট খোলা একটা লাল এলিয়ান গাড়ি। ভেতরটা খাঁ খাঁ করছে, তবে ঝকঝকে তকতকে। শুনছেন? কেউ আছেন ভেতরে? কয়েকবার বলার পরও কোনো সাড়া শব্দ নেই। রাকিব সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিচতলা এবং দোতলায় তালা। 3 তলায় কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই কেউ একজনের বিরক্তিকর গলা ভেসে এলো। আবার কলিং বেল কেন? দরজা তো খোলা। কি কিছু ফেলে গেছিস নাকি বাবুল? ভেতরে আসবো? আমি আসলে টুলেট দেখে এসেছিলাম আর কি। ও আচ্ছা, আসুন আসুন। আমি ভাবলাম বাবুল মানে আমার কেয়ারটেকার, হয়তো কিছু ফেলে গেছে তাই আবার ফিরে এলো নাকি। বসুন। আমি আনন্দবাজার পানির পাম্পের পেছনেই থাকি। 6 মাসও হয়নি নতুন বাসায় উঠেছি, কিন্তু পানি আর গ্যাসের এত প্রবলেম যে বাসাটা ছাড়তেই হবে। আমার বাড়িতে গ্যাস পানির সমস্যা নেই। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? মানে বড় ফ্যামিলি নাকি ছোট? আমরা 3 জন। আমি, আমার স্ত্রী আর গ্রাম থেকে আমার ছোট বোন আসবে অ্যাডমিশন টেস্ট দিতে। ঢাকায় চান্স পেলে এখানেই আমাদের সঙ্গে থাকবে। তার মানে তো টোনাটুনির সংসার দেখছি। জি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। বাসাটা একবার দেখা যাবে? আপনার হাতে কি 2-2.5 ঘন্টা সময় আছে? কেন বলুন তো? আমার কেয়ারটেকার বাবুলকে একটু বাজারে পাঠিয়েছি। ওর আবার ফিরতে মিনিমাম 2 ঘন্টা ধরে রাখুন। সারা বাজার সে ঘুরে বেড়াবে, দরদাম করবে, তারপর রাস্তার ভ্যানের উপর থেকে সবকিছু কিনবে। প্রত্যেকটা জিনিসের দাম 1-2 টাকা বাড়িয়ে বলবে। এই পুরো প্রসেসটা সারতে তার 2 ঘন্টা লাগে সাধারণত। আসলে আমাকে দেখে তো বুঝতেই পারছেন, আমি পায়ের সমস্যার জন্য মুভ করতে পারি না। আছে অত সময়? না, আজ তাহলে উঠি। অফিস করে ফিরলাম তো, কাল না হয় এসে দেখে যাব। আপনি চাইলে আমার 3 তলার এই পাশটা ঘুরে দেখতে পারেন। দোতলার ঘরগুলো একই, শুধু মেঝেটা টাইলস নয়, মোজাইক করা।
তবে বাথরুম 2টা টাইলস করা। তাহলে তো মনে হচ্ছে বেশ বড় রুমগুলো। আচ্ছা, ভাড়া কত? আগে বাসাটা দেখুন, থাকুন, তারপর ভাড়া নিয়ে ভাববেন। মানে বুঝলাম না ঠিক। আমার বাসায় একটা দোষ আছে। জি? দোষটা কি আমি জানি না, তবে এই বাড়িতে কেউ 1 মাস বা 1.5 মাসের বেশি থাকে না। কেউ কেউ আবার 15-20 দিনেই তল্পি তল্পা গুছিয়ে বিদায় নেয়। তাই বলছিলাম, আগে দেখুন আপনি এ বাড়িতে থাকতে পারেন কিনা। বাড়িটার সমস্যা জেনেও টুলে টাঙিয়ে রেখেছেন? পানি, গ্যাস, বিদ্যুৎ, ভূতপ্রেত কিছুরই যখন সমস্যা নেই, তাহলে আমি কি করি বলুন তো? ভূতপ্রেতের কোনো সমস্যা থাকলে কি আমি আর বাবুল একা বাড়িতে থাকতে পারতাম? আমি পঙ্গু মানুষ, কিন্তু বাবুল তো সারা বাড়ি চষে বেড়ায়। ওর কাছে কোনোদিন কোনো কমপ্লেন পাইনি। ও হয়তো আপনাকে সবটা খুলে বলে না, কিন্তু ভাড়াটিয়াদের কাছে জানতে চাননি? ভাড়াটিয়ারা বাড়ির কোনো দোষ বলে না, বরং নিজেদের একটা গুরুতর সমস্যা সামনে ঝুলিয়ে বাড়ি ছেড়ে দেয়। বিষয়টা আমি নিজেও বুঝি না। ঠিক আছে, আমি তাহলে উঠি। শুনুন মিস্টার, আমি রাকিব আল হাসান। রাকিব সাহেব, আমি চাইলে আপনাকে মিথ্যা বলতে পারতাম, তাতে আমার কোনো ক্ষতি হতো না। কিন্তু সত্যিটা বললাম এজন্য যে আমিও চাই কোনো পরিবার সত্যি সত্যি আমার বাড়িতে থাকুক। আমি একা, নিঃসঙ্গ মানুষ। আগে অত নিঃসঙ্গতা টের পেতাম না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একাকিত্বটা আরো তো এনজয় করতে পারি না। আপনাকে আমার ভালো লেগেছে। কিছু মনে করবেন না প্লিজ। আসলে শুধু ভালো লাগা দিয়ে তো সংসারের সব বিচার করা যায় না। আসছি। কি ব্যাপার, হাত খালি যে? মেসেজ দেখোনি আমার? পাউরুটি আর মাখন আনবা মাস্ট। টেক্সট পাঠিয়েছিলাম আরো 2 ঘন্টা আগে, আর ফোন দিলে ফোন ধরো না কেন তুমি? সাইলেন্ট করে রেখেছো তাই না? দেখো কটা মিস কল উঠে আছে। এক সেকেন্ড। যা, আজকেও ফোনটা ডেস্কে রেখে এসেছি। অপদার্থ মন একটা আমার। তোমার এই অভ্যাসটা যে কবে বদলাবে কে জানে। এবার কি আবার যাও নিচে? আমি তেল চিটচিটে মাথা নিয়ে নিচে যেতে পারবো না। পাউরুটি আর মাখন নিয়ে এসো, যাও। পানিও নেই, সকালে নাস্তা তো লাগবে নাকি? পানি নেই মানে আবার কি হলো? জানি না, কচু। আমি সকালে মাথা ভর্তি চুপচুপে তেল দিলাম, দেখো শ্যাম্পু করার তো দূরের কথা, গোসলই করতে পারতেছি না। এত বাজে একটা বাসায় উঠেছি, 3 মাসের মধ্যে 14 বার পানির পাম্পের সমস্যা। কেন, ড্রামে পানি ছিল না? গোসল করে নিতে। তারপর কালো যদি পানি না আসে তখন? টয়লেটে গেলেও তো পানি লাগে নাকি? আশেপাশে সব বাসায় চোরা লাইন টানা, আর এরা কোনো মাথা ব্যথা নেই। আর গ্যাসের লাইনের কথা তো নাই বলি, সে তো আরেক তিরিক্ষি। আসলে উনি অনেক অনেস্ট, বুঝলা, তাই চোরা লাইন নেয়নি। পানির স্তরই নাকি নিচে নেমে গেছে। ওরাও তো প্রবলেম ফেস করছে, তাই না? এই তুমি উল্টো গান গাইছো যে? সারাদিন এসিতে বসে অফিস করো তো টের পাও না? এক হাঁড়ি ভাত রান্না করতে যদি 3 ঘন্টা লাগে, তখন মেজাজ কেমন হয় বোঝো? ইন্ডাকশন চুলার রান্নাও তো খেতে পারি না। বাসা দেখেছো? দেখেছি, কিন্তু কাজ হবে না। অন্তত আরো 2 মাস অপেক্ষা করতে হবে, বুঝলে। বাড়ি চেঞ্জ তো আর চড়ুই ভাতি খেলা না, অনেক হাঙ্গামা। দেখে শুনে ভালো একটা বাসায় উঠতে হবে। ডিসেম্বর-জানুয়ারির দিকে ভালো একটা বাসার টুলেট পাওয়া যাবে। ঠিক আছে, তুমি তোমার তাহলে অফিসে ঘুমানোর ব্যবস্থা করে নিও। 2 মাস কেন, আমি আর 2 সপ্তাহ এই বাড়িতে থাকতে রাজি না। প্রয়োজনে বাপের বাড়ি গিয়ে থাকবো। একটা ভালো বাসা চাও পেলাম, কিন্তু কপালে না থাকলে আর কি বলো? কেন, কি সমস্যা? গ্যাস না পানি? গ্যাস, পানি, বিদ্যুৎ কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। বাড়িতে নাকি দোষ আছে, কেউ বেশি দিন থাকতেই পারে না। মানে ভূত প্রেত ঘটিত সমস্যা? ভদ্রলোক বলল তো ভূত প্রেত বলে কিছু নেই। কি দোষ উনিও আসলে বুঝতে পারছেন না। শোনো, আমি গ্রামের মেয়ে। ওসব বাঁশ বাগানের ভূত আর শেওড়া গাছের পেতনি, ওসব যে আসলেই কিছু না, আমি সেটা ভালো করেই জানি। যে বাড়িতে গ্যাস পানির সমস্যা নেই, সেই বাড়ি আমার কাছে সোনায় সোহাগা। চলো উঠে পড়ি। আরে না না, তুমি সারাদিন একা একা থাকো। ওইসব ভূত প্রেত দোষ লাগানো বাড়িতে থাকা সম্ভব না। একটু ধৈর্য ধরো প্লিজ। আর ধৈর্য ধরতে পারছি না। ভূত প্রেত আমি প্রয়োজনে কোলে নিয়ে মানুষ করে নেব, তবুও তুমি এই সাহারা মরুভূমির বাড়িটা দয়া করে ছাড়ো। আমি খুব বিরক্ত। এত বিরক্তি নিয়ে বাঁচা যায় নাকি? শোনো, এত সাহস ভালো না। শেষে কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে কে জানে। কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি। ভূত প্রেত ভয় ওসব আমার উপর ছেড়ে দাও তো। আমি যুক্তিবিদ্যার ছাত্রী, ওটা ভুলে গেছো? এত বেশি বোঝো কেন তুমি? আমাকে একটু ভাবতে দাও। অত ভাবতে ভাবতে আবার আমছালা দুটোই হারাবে।
আচ্ছা শোনো, দোষ লাগা বাড়িটা তো আর উড়ে যাচ্ছে না। আর দেখি না আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে পানির লাইনের কোনো ব্যবস্থা যদি করা যায়। আর গ্যাস রাত 1টার পর উঠে কি আমি সেহরি রান্না করব? যত সব। দোষ লাগা বাড়ির অ্যাড্রেসটা দাও তো আমাকে, আমি কাল দেখে আসি একবার। আমাদের বাড়ির সামনের মোড় থেকে ডানের রাস্তাটা ধরে সোজা গিয়ে ওই সিটি বাজারের কোনায় হোল্ডিং নাম্বার 441/1 দেখে আসতে পারো। তবে এখনই হ্যাঁ না কিছু বলো না কিন্তু। দোষ লাগা বাড়িটাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মিলির অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো যেন। চারদিক ঝকঝকে পরিষ্কার, একটা পাতা পর্যন্ত কোথাও পড়েনি। মনে হচ্ছে গল্পের বইয়ে পড়া কোনো কল্পনার দৃশ্য। বাইরেটা দেখে যখন এত ভালো লাগছে তখন ভেতরটা ভালো লাগবেই। সত্যি ভেতর বাইরে সবটাই মুগ্ধ হওয়ার মতো। বড় বড় রুম, দক্ষিণের খোলা প্রশস্ত বারান্দা, বারান্দার একপাশে যত্নে লাগানো গাছগাছালি, রান্নাঘর বড়, বাথরুমগুলো এত বড় যেন গোসল করার সময় নিজেকে মহারানী মনে হবে। মিলি এই বাড়িতেই উঠবে, রাকিবের কোনো অজুহাত পাত্তা দেবে না। ভেতরে সব কিছু মিলে দেখতে দেখতে হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে গেল, কারণ এমন একটা ঘটনার জন্য সে সত্যিই প্রস্তুত ছিল না। কেয়ারটেকার বাবু আচমকা আরে এ কি, দরজা বন্ধ করলেন কেন? বাবুল সাহেব, বাবুল সাহেব, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? মানে কি এসবের? লোকটা হঠাৎ বাইরে থেকে আমাকে আটকে গেল কেন? কি করলাম আমি বোকার মতো? কেন রাকিবের কথা শুনিনি? কি হবে? ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো। রাকিব, আমি ওই দোষ লাগা বাড়িটা থেকে বলছি। কেয়ারটেকার বাবুল আমাকে হঠাৎ বাইরে দিয়ে আটকে রেখে চলে গেছে। এখন কি হবে বল? আমার ভয় লাগছে। তুমি এক্ষুনি আসো, এক্ষুনি। কি বলছো এসব? তুমি ভয় পেও না, আমি এখনই বেরোচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাবো, কিচ্ছু হবে না। তুমি দেখো ভেতরে কোনো লাঠি বা কিছু পাও কিনা। ভয় পেও না মিলি, প্লিজ। ও গড, রাকিব দরজা খুলেছে। উফ, কি বলছো আবল তাবল? বলো তো মিলি। আমি ডাকছি, টেনশন করো না। কি ব্যাপার বাবু সাহেব, সমস্যা কি? আপনার কি ধারণা আপনি খুব শেয়ানা? বেয়াদব, একটা চট দিয়ে সব কটা দাঁত ফেলে দেবো। বদমাইশি করার জায়গা পান না? দেখেন আমি আপনার কি করি। বাড়ি থেকে আটকে রেখেছিলেন কেন? মাপ চাই পায়ে ধর্ম। আগে শুনেন কথাটা, এরপর যদি মন চাই রাগ করেন, চড়তাপ্পড় দিয়েন। আমার এমন টয়লেট চাপ ছিল, দিশা না পাইয়া আপনারে আটকায় দৌড় দিছি। যদি দৌড় দিতে গিয়া কোনো অঘটন ঘটতো, এর লেগা বাইরে দিয়া সিটকানি আটকায় গেছিলাম। আফা, আপনি দোষ নিয়েন না। ফাইজলামো করেন? আমাকে কি গাধা মনে হয়? সত্যি করে বলুন, কেন এমন করেছেন? আমাকে ভয় দেখানোর জন্য? বাড়িওয়ালার কাছে চলুন, আমি কমপ্লেন করব। সত্য কইতেছি, কোনোই কারণ নাই। নিজের লজ্জার হাত থেকে বাঁচাইতে এ কাজ করছি বোন, আর কিছুই না। ফুটপাতের চটপটি খাইতে গিয়া পেটে গন্ডগোল হইছে। স্যারেরে কইলে দুটো চড়তাপ্পড় খাইতে হইব, এই আর কি। ঠিক আছে, চলুন উপরে যাওয়া যাক। সবকিছুর না একটা লিমিট রাখতে হয়। ফোনটা কেটে দিচ্ছিলে কেন তুমি? আরে বাবুলকে ধমকাচ্ছিলাম। তুমি জানো আমি কতটা ভয় আর টেনশন নিয়ে অফিস থেকে ছুটতে ছুটতে বাড়ি ফিরেছি? ওই বাড়িতে গিয়ে তোমাকে খুঁজেছি, না পেয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া। আমাকে তো সবসময় শাসাও, তা তুমি কেন ফোনটা ধরছিলে না শুনি? ও আসলে আমি এসে দেখি বুয়া গেটে দাঁড়িয়ে, তাই তাড়াতাড়ি কাপড় ভিজালাম। পানি চলে গেলে তো অফিসে পড়ার কোনো কাপড়ই পাবে না, সবই নোংরা হয়ে আছে। কি ছুটি নিয়ে চলে এসেছো? আর কি করবো আমি। এত রাগ করছো কেন? শোনোই না, বাবুলের লুজ মোশন, প্রচন্ড টয়লেট চেপেছে, আর বেটা হুশ গান হারিয়ে আমাকে বাইরে থেকে আটকে ঝেড়ে দৌড়। চিন্তা করো কি হাস্যকর, আর আমি কি ভেবেছিলাম। সত্যি পরিস্থিতি, ব্যাপারটা কত অদ্ভুত। বাবুলের পরিস্থিতি আর আমার পরিস্থিতি, ভাবো একবার ব্যাপারটা। এখন তো হাসছো, আর যখন ফোনটা দিয়েছিলে তখন? আরে হয়েছে তো, শোনো না, একটা দারুণ ব্যাপার আবিষ্কার করলাম। আসলে বাড়িতে কোনো দোষ কিচ্ছু নেই। আমি নিশ্চিত ওই কেয়ারটেকার বাবুলই এমন সব কাণ্ড বাঁধায়, যার আগা মাথা না বুঝেই সব ভাড়াটিয়ারা লেজ গুটিয়ে পালায়। হ্যাঁ বলেছে তোমাকে, একমাত্র তুমিই তো মহাজ্ঞানী একজন। তুমি
তুমি যাই বলো, বাড়িটা আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। আমি সব ফাইনাল করে এসেছি। ভাড়াও কম, মাত্র 15,000 টাকা। বিল অবশ্য আলাদা। তুমি আর না করো না প্লিজ। তাছাড়া বাড়িওয়ালার জন্য আমার খুব মায়া হচ্ছে। ভদ্রলোক একা একা এই বয়সে। না না, ওই বাড়িতে উঠবো না। দেখা যাবে মাস না যেতেই আবার বাসা বদল। বাসা বদলের বাড়তি টাকা তো আমাকে গুনতে হয়, তাই না? খোটা দিচ্ছ নাকি? ঠিক আছে, যাও। আগামী 2 বছরে বাসা বদলের কথা বলবো না। এই শর্তে রাজি? না না, কোনো শর্ত টর্ত নেই। বাড়িটার দোষ আছে তো। উফ, কিচ্ছু দোষ নেই, ওসব বানানো গল্প। আমি সব দোষ গুণ বের করে ফেলতে পারবো। আমাকে কি ভাবো তুমি বলো তো? আমি কিন্তু গোয়েন্দা নিতিন মাসির চেয়ে কম নই মশাই। ইসিরে, ব্যাচেলার ছেলেরা আসলে জানি না, বিবাহিত ছেলেদের হাজারটা সিদ্ধান্তের মূল সুতোটা তাদের বউদের হাতেই বাঁধা থাকে। যতই টানাটানি করুক, আসলে সবটা চলে অন্দরমহলের সিদ্ধান্তে। হইছে, আর নাটক করতে হবে না। ছুটি যখন নিয়েছো, চল না বিকেলে কোথাও ঘুরে আসি। যথা আজ্ঞা মহারানী, আপনার কথাই শিরোধার্য। তুমি না এত ঢং করো মেয়েদের মতো। কি মেয়েদের মতন মনে হচ্ছে? দোষ লাগা বাড়িতে ওঠা কিন্তু ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, সরি। তোমার পৌরুষ দীপ্ত অমন অহমিকা আমাকে বারবার মুগ্ধ করেছে। হে, চান্স পেয়ে খুব না। মনের মতো খোলামেলা এমন সুন্দর বাসাটা পেয়ে মিলি যেন দ্বিগুণ উৎসাহে ঝড়ের গতিতে সংসারের সব কাজ গুছিয়ে ফেলল। সত্যি গত কয়টা মাস কি যে বাজি কেটেছে মিলির। এ বাড়িতে সারাক্ষণই গ্যাস থাকে, পানির কোনো সমস্যা নেই। প্রথম সপ্তাহটা চট করে শেষ হলো, কিন্তু দ্বিতীয় সপ্তাহেও কোনো উল্টো পাল্টা কিছু চোখে পড়ল না। বরং দ্বিতীয় সপ্তাহে এটা বোঝা যাচ্ছে এ বাড়ির দোষ যে নেই নিশ্চিত, তবে গুণের কথা বলেও শেষ হবে না। খুব খুশি মিলি, রাকিবও নিশ্চিন্ত। তৃতীয় সপ্তাহেই ছন্দপতনের দোষে বাড়িটা দোষী হয়ে উঠল যেন। কারণ আপাত দৃষ্টিতে যা চোখে পড়ল, তাকে কি বলা যায় বলুন তো? কি হচ্ছে, কি ঘটছে, বোঝা যাচ্ছে কি? এই কে কে তুমি? কে আমার সঙ্গে গান গাইছে? কি হলো ব্যাপারটা? ভুল শুনলাম? কই, কেউ তো সঙ্গে গাইছে না। দূর, আকাশ তো বেশ মেঘলা দেখছি, অন্ধকার হয়ে আছে। এবারে সবই ভালো, রান্নাঘরে আলোটা একটু কম। আরে হে কি, আমার ছায়া দুটো কেন? রান্নাঘর লাইটে কোনো প্রবলেম? লাইট তো একটাই, তবে ছায়া দুটো কেন? এ কি, ছায়া লম্বা হচ্ছে কেন? ও মাই গড, আমার ছায়ার সঙ্গে অন্য ছায়াটা তাহলে কার? কে ঘরে? কি কেউ আছে? ভূত? তার মানে ছায়া ভূত? হে কি, লাইট বন্ধ হয়ে গেল কেন? ও গড, অন্ধকারে দুটো ছায়া, কিভাবে পসিবল? অন্ধকারে কি ছায়া পড়ে? কি করবো এখন? 01712 হ্যালো হ্যালো, রাকিব। হঠাৎ করে আমার দুটো ছায়া পড়ছে। একটা ছায়া ছোট আর অন্যটা বেশ লম্বা। কেমন যেন লাগছে আমার। এই তোমার নিতিন মাসির বুদ্ধি। দেয়ালের দুপাশে দুটা লাইট থাকলে দুটা ছায়া হয়, জানো না? কিন্তু একটা ছায়া লম্বা আর অন্যটা ছোট, তার উপর আবার। মিলি, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে এমডি স্যারের সঙ্গে জরুরি একটা মিটিং এ ঢুকবো। এখন রাখছি, ফোন সাইলেন্ট থাকবে। বাসায় এসে আমি তোমার ডাবল ছায়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবো। বাই। শোনো না, রাকিব তো শুনলই না। রান্নাঘরে দুইটা নয়, একটা লাইটই জ্বলছিল। আচ্ছা, আমি বা ভয় পাচ্ছি কেন? রান্না তো করতে হবে। এ কি, এই ঘরে আবার দুইটা ছায়া কেন? কার ছায়া? আমার ছায়া। কে তুমি?
তুমি কি কোনো মানুষ? তাহলে সামনে আসো। আমি জানি যা ঘটছে তা সত্য নয়। তুমি আর বাবুল মিলে এসব করছো। আমি সত্যি, আমি ছায়া মানুষ। আমার একটা শরীর চাই, যে শরীরে বাস করে আমি প্রতিশোধ নেব। ছায়া মানুষ? এবার আর কেউ আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না। ওই উচ্ছিষ্ট অপবিত্র রক্তের মানুষকে মরতেই হবে। মানে তুমি কি মৃত? ভূত? আমি মৃত, তবে এখন থেকে তোর শরীরে আমার বাস। কে আছো? বাঁচাও! আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। কেউ আসবে না আজ। চিৎকার করছিস কেন? তোর কোনো ভয় নেই, তোর কোনো ক্ষতি আমি করবো না। আমাকে আমার কাজটা শেষ করতে দে, শুধু তোর শরীরে আমাকে বাস করতে দে। দুটো ছায়া না পেলে আমি কিছুই করতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার শরীরে তুমি ভর করো না প্লিজ। কি আমার শরীরে তো ভালো লাগছে কেন? তার সম্ভব না। গত 3 সপ্তাহ ধরে আমি তোর শরীরে বাস করছি। আমি ছায়া মানুষ হতে পেরেছি, ছায়া মানুষ। এই বাড়িটার প্রতিটা ঘরেই 2টা করে লাইটের ব্যবস্থা, কোনো কোনো ঘরে আবার 3টাও আছে। কাজী পরীক্ষা করে দেখা গেল শুধু মিলি নয়, রাকিবেরও 2টা ছায়া। তবে মিলির কথা যদি সত্যি হয়, তবে মিলির নিজের ছায়াটা ছাড়াও অন্য একজনের ছায়া যদি থাকে, সেই ছায়াটা নাকি আস্তে আস্তে বড় হয় এবং তখন মিলির শরীরটা ভীষণ ভার লাগে, ওর ওজন বেড়ে যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, লম্বা ছায়াটা তার নিজের মতো কাজ করে, যেটা অনেক ভয়ঙ্কর। কিন্তু কোনোভাবে লম্বা ছায়াটা রাকিবের চোখে পড়ল না। মিলির 2টা ছায়া দেখা গেল ঠিকই, তবে মিলি যা করছে, মানে যেভাবে মুভমেন্ট করছে, ছায়া দুটোও তাই। কাজে আর কোনো সন্দেহ রইল না। বিষয়টা নিয়ে রাকিব বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছে। ভদ্রলোকই একই ব্যাখ্যা দিলেন এবং দেখালেন তার নিজেরও 2টা ছায়া পড়ছে। ভূত প্রেত আর ছায়া বিষয়ক কোনো সন্দেহ আর রইল না। তবে একটা ব্যাপার রাকিব লক্ষ্য করেছে, মিলির মধ্যে সূক্ষ্ম কিছু পরিবর্তন চোখে পড়ছে। মিলি ইদানিং একা থাকতেই বেশি পছন্দ করে, মাঝে মাঝে কথাও বলে এলোমেলো এবং মেপে মেপে, যেন ওর মুখে অন্য কেউ কথা বসিয়ে দিচ্ছে। বাইরে কোথাও যেতেই চায় না, এমনকি রাকিবের ছুটির দিনে কোনো না কোনো বাহানায় রাকিবকে বরং ঘরের বাইরে পাঠিয়ে দেয়। বিষয়টা পরীক্ষা করার জন্য রাকিবও ওত পেতেছিল। পরীক্ষার দিনক্ষণ যেন নিজেই দরজায় খটখটালো। কি ব্যাপার, তুমি টিভি দেখছো যে? কেন, ছুটির দিন আবার কি কাজ করব? অফিস বাদে তোমার সব কাজ তো আমি সেরে রেখেছি। আজ সারাদিন হোম সিকদের মতন বাসায় থাকবো, কোথাও যাব না। প্লিজ নিউ মার্কেট থেকে আমার জামদানি শাড়িগুলো এনে দাও তো, ওই কাটাই ওয়াশ করতে দিয়েছিলাম। আজ পারবো না, তুমি বরং কাল গিয়ে নিয়ে এসো প্লিজ। না, তুমি আজই আনবে। কি ব্যাপার বলো তো, আজকাল ছুটির দিনে আমাকে বাইরে বের করে দিতে চাও, কারণটা কি? এই পরকিয়া করছো নাকি? হ্যাঁ, আরে কি হয়েছে মিলি, এমন অদ্ভুত ভাবে হেসেই যাচ্ছ? এই কি হলো? সত্যি মেয়েদের বুঝি দোষের শেষ নেই, সবটাতে ওদের দোষ গুণের বিচার চলে। এই আমি এত ভেবে পরকিয়ার কথা বলিনি, কিন্তু জাস্ট ফান। এমন জাস্ট ফান ভেবে কত ছেলেরা দেখো মেয়েদের ভালোবাসার জায়গাটা বোঝেই না। হয়তো ছেলেদের ফানের মতোই হালকা বিষয়টাও কখনো কখনো কোনো কোনো মেয়েদের 10 মাসের দীর্ঘ জার্নিতে ফেলে দেয়। সে জার্নিতে আবার ফান করা পুরুষেরা
সমাজে স্বীকৃতি দেওয়াটাও এড়িয়ে চলে। সভ্য, ভদ্র, সমাদৃত উঁচুতলার পুরুষেরা কি দিব্যি মাথা উঁচু করে হেঁটে বেড়ায়, আর তার ফানের ভারে কি মেয়েটা শরীরে হয়তো গাঢ় চিহ্ন রেখে যায়। আমি না মানে মানে সত্যি বুঝতে পারছি না তুমি কি বলছো, কেন বলছো, আর এসব বলার কারণই বা কি? এত সিরিয়াস কিছু তো হয়নি। তুমি কি কোনো রকম প্রবলেমে পড়েছো মিলি? ভীষণ প্রবলেম। একমাত্র তুমি পারো আমাকে এই প্রবলেম থেকে রেহাই দিতে। বলো, হেল্প করবে? অফকোর্স, বলো আমাকে কি প্রবলেম বলো। জামদানি শাড়ির প্রবলেম। কাল আমার বান্ধবীর গায়ে হলুদে যাব, সবাই জামদানি পরবে। প্লিজ নিউ মার্কেট থেকে এনে দাও না শাড়িগুলো। মাই গড, আমি কিন্তু খুব সিরিয়াস কোনো প্রবলেম ভেবেছিলাম। তোমার বলার টোনটা কিন্তু তেমনই ছিল। তাহলে এই নারী পুরুষ জার্নি, ফান, ভারিক কি চিহ্ন, এই যে লম্বা লম্বা লেকচার দিলে সেটা কেন? সব কেনরই কি উত্তর হয়? মানে শাড়ি এনে দেবে তুমি? আচ্ছা, তোমার কোন বান্ধবীর বিয়ে বলো তো? না, এত দেরিতে বিয়ে হচ্ছে তো তাই। মানে আমার জানা মতে তোমার প্রায় সব বান্ধবীর তো। ওদের 12 বছরের প্রেম, বিয়েটা আটকে ছিল। দুই পরিবারই মানতে চাইছিল না, শেষে ওদের জেদের কাছে হার মানতে হলো। ঠিক আছে, শুধু শুকনো শাড়ি আনতে যাচ্ছ না তুমি? মনে তো হচ্ছে না গিয়ে উপায় নেই। উপায় একটা আছে, নতুন একটা জামদানি কিনে দাও। থাক বাবা, মশা মারতে কামান দেখা হয়ে যাবে। নিউ মার্কেটে যেতে যা খরচ হবে তার থেকে তুমি একটা জামদানি কিনতে গেলে মিনিমাম 18 থেকে 20,000 টাকার ধাক্কায় ফেলবে আমাকে। তুমি না এত কিপটা। মোটেই না, আমি কিপটা হলে তোমার জামদানি শাড়ির কালেকশন এত হতো না। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. এমনিতে মিলি বাইরে যেতে চায় না। বান্ধবীর গায়ে হলুদে এত ঘটা করে যাবে আগে তো বলেইনি রাকিবকে। রাকিব বের হলো ঠিকই, কিন্তু সন্দেহের কাঁটাটা খুব খোঁচাচ্ছিল। বুক ফসকে পরকীয়ার কথা বলতেই মিলি এত কথা কেন বলল, আর এত সিরিয়াসলি কেন নিল বিষয়টা? এত বড় সিরিয়াস লেকচার দিল, আবার জামদানি শাড়ির কথা বলে বিষয়টা মেকআপও করলো। না, কিছু একটা ব্যাপার আছে। রাকিব 20-25 মিনিট পর আবার বাসার দিকে ব্যাক করলো। একটা বাহানা মনে মনে ঠিক করে নিল, কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় উঠে 2-3 সিঁড়ি আগেই চোখে পড়ল মিলির দিকে। মিলি তড়ি ঘড়ি পাশের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রাকিব যে ফিরতে পারে ধারণাই নেই, তাই হয়তো দেখেও নি। রাকিব স্তব্ধ, সিঁড়িগুলো যেন দুলছে, ওকে নিয়ে তামাশা করছে এমনটাই মনে হচ্ছিল রাকিবের। মিলি কেন গেল ওই ফ্ল্যাটে? ওই ফ্ল্যাটটা তো ফাঁকা, কেউ থাকে না ওখানে। ওই ফ্ল্যাটের চাবি কোথায় পেল? বাড়িওয়ালা নাকি বাবুল? চট করে পায়ের রক্ত মাথায় উঠে গেল। 1 সেকেন্ডে যেন রাজ্যের বাজে চিন্তা, নোংরামি, সন্দেহ, রাগ, অভিমান সব একসঙ্গে মাথায় ভিড় করছে। কিন্তু দরজার কাছে গিয়ে রাকিব এই কি, দরজাটা তো বাইরে থেকে তালা দেয়া, এটা কিভাবে সম্ভব? ওর চোখ কি এতটা ভুল দেখেছে? নিজের ঘরে ঢুকে সারা বাড়িতে কোথাও মিলিকে খুঁজে পাওয়া গেল না, এমনকি বাবুলকেও না। রাকিব বাড়িওয়ালার কাছে গেল। একবারও তো পাশের ফ্ল্যাটটা খুলে দেখতে চায় রাকিব, কি আছে ভেতরে, কেন ওই ফ্ল্যাটটা ভাড়া দেয়া হয় না? এতই আসবাবপত্র একলা মানুষের মোতাহার চৌধুরীর। আচ্ছা, হঠাৎ তুমি বাচ্চাদের মতো এমন আবদার করছো কেন বুঝতে পারছি না। বললাম তো, ওই ফ্ল্যাটে আমার বাবার সব আইনি বইপত্র রয়েছে, আর জানোই তো বাবার শখের পুরনো কিছু আসবাবপত্র। ওখানে দেখার কিছু নেই। আমি আপনার কোনো জিনিসপত্রে হাত দেব না, শুধু ভেতরটা একটু দেখব। শোনো, ওই চাবি আমি কাউকে দেই না। তাছাড়া তুমি আমার ভাড়াটিয়া, আমার কাছে তুমি অন্যায়ভাবে আমারই বাড়ির চাবি চাইতে পারো না। আমি ভাড়াটিয়া সেটা আমি জানি, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্কটা শুধু বাড়িওয়ালা ভাড়াটিয়ার নয়। সম্পর্কটা বেশ উন্নত করার জন্য আপনার ভেতরে এই ইন্ধনটা বেশি ছিল, সেই দাবিতেই মনে করুন চাবিটা চাইছি। আর তাতেও যদি আপনার আপত্তি থাকে, আপনিও চলুন না আমার সঙ্গে, অথবা বাবুলকে সঙ্গে দিন।
বাবুল গতকাল থেকে নিখোঁজ। কি বলছেন আপনি? বাবুল নিখোঁজ মানে? মিসিং ডায়েরি করেছেন? না, আমি জানিও কোথায় আছে। তাহলে নিখোঁজ বলছেন কেন? রাকিব, তোমার সঙ্গে আমার কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে, সময় নিয়ে এসো। চাবিটা সত্যি দিতে চাইছেন না? দিতে পারি, একটা শর্তে। কি শর্তে? চাবিটা কেন চাইছো সত্যিটা আমাকে বলতে হবে। মানে কিসের সত্যি? চাবিটা নিছক কৌতূহল ছাড়া আর কিছু না। কৌতূহল? আপনি হাসেন কেন? আপনার বাড়িটাতে আসলেই সমস্যা আছে, মারাত্মক কোনো সমস্যা। আপনি আমাদের আসল সমস্যাটা গোপন করেছেন, এবং বেশ নাটক করেই গোপন করেছেন। হুম, কোনো সমস্যা নেই। বাড়িটার দোষ আছে। এই বাড়িটা দোষ লাগা বাড়ি। বাড়ির দোষ আছে এই কথাটা তো আমি গোপন করিনি। তোমাদের সমস্যা হলে বাড়ি ছেড়ে দাও, নতুন ভাড়াটিয়া আসবে। দেখুন, চাবিটা আমার খুব প্রয়োজন। এই নাও চাবি। কিন্তু তাতে তোমার কোনো লাভ হবে না। তুমি ওই ফ্ল্যাটে এখন যেতে পারবে না। কারণ কারণ বলুন। তুমি আসতে পারো। এ কি, তুমি 2 তলায় যে নিউ মার্কেট যাওনি? তুমি কোথায় ছিলে এতক্ষণ? দেখতে পাচ্ছ না হাতে কি? সুপার শপ থেকে ফ্রেশ টক দই নিয়ে এলাম। তুমি বেরোনোর পর দেখি ফ্রিজে যেই টক দইটা ছিল সেটার এক্সপায়ারি ডেট শেষ। আর কি, বাবুলকে না পেয়ে নিজেই গেলাম। তুমি সত্যি টক দই আনতে গিয়েছিলে? আরে আজব তো, মিথ্যা বলবো কেন? আমি যে দেখলাম তুমি ওই ফ্ল্যাটে ঢুকলে। তুমিও দেখছি আজকাল ভূত প্রেত দেখা শুরু করেছো। তালা দেওয়া ফ্ল্যাটে আমি কিভাবে ঢুকবো? দেখো, আমার সুরত ধরে এ বাড়িতে আরো 2-1টা ছায়াভূত হয়তো ঘুরে বেড়াচ্ছে। মিলি, আমি সত্যি তোমাকে দেখেছি। সেটা ভালোই তো। তুমি আমাকে পরকীয়া নিয়ে সন্দেহ করছিলে না, এবার তুমিই বরং ভূতের সঙ্গে পরকীয়া করো। যাও। সবাই এত হাসে কেন বলো তো? সিরিয়াস কথা কি হাসির জন্য বলা হয় নাকি? এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো। তুমি যাও, আমি এই ফ্ল্যাটের চাবি নিয়ে এসেছি, আমি ভেতরে যাব। ধুর, কি যে বলো না। কেন তুমি অন্যের ফ্ল্যাটে চাবি নিয়ে এসেছো? যাও, দিয়ে এসো। কাজের কাজ কিচ্ছু পারে না, শুধু অকাজ। পাঠালাম জামদানি শাড়ি নিয়ে আসতে, চাবি নিয়ে এসেছে। এই কি এমন হাঁ করে একবার আমাকে, একবার ফ্ল্যাটের দরজাতে কি দেখছো বলো তো? তুমি সত্যি বাইরে গিয়েছিলে মিলি? এই যে নাও সুপার শপের পে বিল, ধরো। ভালো করে পড়ে দেখো, দিন তারিখ ও হ্যাঁ টাইমটাও দেখো। হা বা ফেলুদা। কি? আর কি করো না তো, কাল আমার বিয়েতে যাওয়া হবে না তোমার জন্য। মিলি, আমার মনে হচ্ছে বাড়িটার কোথাও কোনো সমস্যা আছে। তুমি যে 2টো ছায়ার কথা বলতে, সেটারও একটা রহস্য আছে। ঘোড়ার আন্ডা আছে। 2টা ছায়ার কোনো রহস্য নেই, লাইটের জন্য ওটা হয়। এই জন্যই আমি তোমাকে হাবা ফেলুদা বললাম। 2টা ছায়ার রহস্য কেস কবে বন্ধ হয়ে গেছে, আর তুমি আবার সেই ফাইল খুলছো। চলো তো, আর দয়া করে চাবিটা দিয়ে আসো। বাবুল যে নিখোঁজ, সেই খবর জানো? নিখোঁজ হবে কেন? চিঠি লিখে ঠিকানা না দিয়েই পালিয়েছে। কে বলেছে তোমাকে? ও নিজেই বলে গেছে 1 সপ্তাহ পর আবার ফিরবে। এটা নতুন ঘটনা নয়, এমনটাও প্রায় করে। তুমি জানো? না জানলে বানিয়ে বলেছি, হয়েছে? অদ্ভুত। সত্যি চারপাশের সব ঘটনার মধ্যে রাকিব অদ্ভুত এক রহস্যের গন্ধই পাচ্ছে। একবার মনে হচ্ছে একটার সঙ্গে আরেকটা ঘটনার যোগসূত্র আছে, আবার মনে হচ্ছে ঘটনাগুলো বিচ্ছিন্ন। একটা কিছু তো ঘটছে রাকিবের দৃষ্টির অগোচরে, কিন্তু কি সেটাই ধরা যাচ্ছে না। ইয়াস, হঠাৎ বাড়ির সিসি ক্যামেরার কথাটা মাথায় এলো। তাতে কি খুব একটা হেল্প হবে? ভেতরের রহস্য তো অদেখা, আনকোড়াই রইল। তবু বাড়িতে বাইরের কারো আনাগোনা হচ্ছে কিনা সেটা তো অন্তত জানা যাবে। অন্ধকারে সরু আলোর রেখাও অনেক দূরে পৌঁছে যায়। রাকিবের ঘুম আসছে না, উল্টো পাল্টা চিন্তা আসছে। মনে হচ্ছে মিলির কথা ওই ফ্ল্যাটটার তালা না খুলে চরম ভুল হয়েছে। মনের সন্দেহটা দূর করার জন্য হলেও ওই ফ্ল্যাটে যাওয়া জরুরি ছিল। কাল অবশ্যই যাবে সে। এমন সময় রান্নাঘরে কি যেন একটা পড়ে ভেঙেছে বোধহয়। রাকিব বেডরুম থেকে রান্নাঘরের দিকে গেল। তারপর যা দেখল তা শুধুমাত্র দুঃস্বপ্নেই দেখা সম্ভব। কে কে? আরে
মিলি তুমি এখানে? তাহলে তাহলে বেডরুমে আরেকটা মিলি কিভাবে এলো? আমি কি ভুল দেখছি? দুঃস্বপ্ন দেখছি না তো? না, তুমি দুঃস্বপ্ন দেখছো না, আমি মিলি। তাহলে বেডরুমে যে সে কে? সে আমার শরীরে বাস করে, ছায়া মানুষ। কি ছায়া মানুষ? তুমি তুমি তবে কোথায় মিলি? কাছে এসো না তুমি, আমিও ছায়া হয়ে গেছি। কি বলছো এসব? তুমি ছায়া হয়ে গেছো মানে কি? আমি ছায়ার সঙ্গে বাস করছি বলছো? তবে তবে তুমি কিভাবে ছায়া হলে? আমার খুব কষ্ট হচ্ছে রাকিব, তুমি ঘরের তালাটা খোলো, ওখানে আমি আছি, আমাকে ওখান থেকে বের করে নিয়ে এসো, আমি আর পারছি না। মিলি, 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 কোথায় তুমি? সামনে এসো প্লিজ, প্লিজ সামনে এসো। কেন আমি তোমার কথা শুনে এই বাড়িতে এসেছিলাম? কেন? ওয়াই? কেন আমি দুটা ছায়া দেখার পরেও সবটা বিশ্বাস করিনি? সব দোষ আসলে আমারই। চাবি, চাবি তো আছে, চাবি আছে। কি পটকা গন্ধ। মিলি, মিলি তুমি কোথায়? সুইচ বোর্ডটা কোথায়? কি মিলি, মিলি, মিলি এখানে নেই। কে তুমি? সামনে এসো। কেন মিলিকে মেরেছ? মিলির শরীরটা আমার খুব প্রয়োজন ছিল ওই শয়তানটাকে শেষ করার জন্য। মিলি, তুমি কেন সবটা বললে না আমাকে? মিলি, মিলির শরীর আমি বশ করে ফেলেছিলাম, কিন্তু ওই শয়তানের রক্ষা কবচ ছায়াটা মিলিকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তাই আমি এইবার আর ভুল করিনি। কি এখানে তো বাবুলও চলছে। বাবুল, কি বিভৎস! ওই বঙ্গবন্দি পিশাচটাকে মারতে হলে যে বাবুলকেও মারাটা খুব জরুরি ছিল। বাবুলটা ছায়ার মতো ওর সঙ্গে থাকে। আমার স্ত্রীর লাশটা আমি এখনই খুলে নিয়ে যাব। এভাবে ওকে ফাঁসিতে ঝুলে থাকতে আমি দেব না। না 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 না, এ বাড়ির কোনো ছায়া মানুষ বাইরে যেতে পারে না। চলে যা, নইলে তুইও মরবি। ওর শরীরে তুমি ভর করেই আছো, তবে কেন ওর লাশটাকে কষ্ট দিচ্ছ? দয়া করে লাশটাকে দাফন করতে দাও। এই লাশ দাফন হলে আমি যে আমার কাজটা শেষ করতে পারবো না। আমার ছায়ার কোনো ক্ষমতা নেই শরীর ছাড়া। এতকাল শরীরহীন ছায়া হয়ে শুধু কষ্টই পেয়েছি। এবার ওকে মেরে শেষ করে তবেই আমার আনন্দের মুক্তি। যা, চলে যা। কি ছায়াটা এত বড় হচ্ছে কিভাবে? বাঁচাও, বাঁচাও! ওই ফ্ল্যাটে গেছিলে? আরে মিলির ঝুলন্ত লাশটা দেখে খুব কষ্ট হয়েছে, তাই না? আমার সঙ্গে কেন এই ছায়া ছায়া খেলা খেলছো বলো তো? তার চেয়ে আমাকে মেরে ফেলো। খেলবি? কেন গিয়েছিল ওই ফ্ল্যাটে? তোকে না যেতে বারণ করেছিলাম, কেন শুনিসনি? আমি আমি কি করব? কি যে শুনবো, কাকে যে বিশ্বাস করব, কোন ছায়াটা যে অশরীরী কিছুই বুঝতে পারছি না আমি। আমি তোর শরীরে মিলি, আমাকে ছেড়ে গেলে ওই নকল বাড়িওয়ালা সব বুঝে ফেলবে। তুই তাই কোথাও যাবি না, এখানে আমার সঙ্গে থাকবি।
তুমি যদি শরীরে মিলি হও, যে মৃতদেহটা ঘরে ঝুলছে ওটা কার? এ বাড়িতে সবার ছায়া দুটো, কেন জানিস? শরীরও দুটো, ওটা আমার শরীর। চুপ করো, আমাকে বরং মেরে ফেলো। আমি আর নিতে পারছি না, প্লিজ প্লিজ আমাকে মেরে ফেলো। তোর মরণও দুয়ারে দাঁড়িয়ে আছে, দেখ ওই যে মিলি ডাকছে। গত রাতের ঘটনার আগামাথা কিছুই ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। চোখের সামনে রাকিব যা দেখেছে আর যা শুনেছে তাতে ওর মনে হয়েছে প্রচন্ড রকম নেশাগ্রস্ত কোনো লোকের নেশাতুর চোখ সবটাই ভুলভাল দেখছে। যেসব দেখা বা শোনার আসল কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু ব্যাখ্যার বাইরে যে কথাটা তা হচ্ছে রাকিব কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় ছিল না এবং সে যে কোনো দুঃস্বপ্নও দেখেনি। তার প্রমাণ হচ্ছে পাশের ফ্ল্যাটের তালা খোলা দরজা। কোনো এক ঘোরের মধ্যে ওর রাতটা কেটেছে, আর চারপাশে আলো ফোটার সঙ্গে সঙ্গে রাকিব তিনতলার দরজায় গিয়ে দাঁড়ালো। অত ভোরে বাড়িওয়ালাকে ডেকে তোলা কতটা উচিত অনুচিত সেসব এখন রাকিব ভাবছে না। পঙ্গু হুইল চেয়ারে বসে থাকা লোকটা অত ভোরে কিভাবে দরজা খুলবে সেটাও ভাবছে না সে। আশ্চর্য, কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে মোতাহার চৌধুরী রাকিবকে ভেতরে আসতে বলল, যেন সারা রাত লোকটা দরজা খুলে রাকিবের জন্য অপেক্ষা করছিল। কিন্তু কেন কেন এই অপেক্ষা? দরজা খোলাই আছে, ভেতরে এসো রাকিব। আমি যে আসবো আপনি কি জানতেন? জানতাম বলেই সারা রাত ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দেখুন, আপনাকে আমি ভীষণ জরুরি একটা বিষয় বলার জন্য এত সকালে এসেছি। গত রাতে আমি মিলিকে। তোমার কথা পরে শুনবো। তাছাড়া তুমি যা বলতে এসেছো সেটা বোধহয় আমি জানি। মানে এখন তুমি আমার গল্পটা শুনবে। আপনার গল্প মানে? এখন আমি গল্প শোনার মতন অবস্থায় নেই মোতাহার সাহেব। আমার গল্পটার সঙ্গে তুমি যা বলতে এসেছো তার একটা অদ্ভুত যোগসূত্র আছে। আপনি কি জানেন বাবুল কোথায়, মিলি কোথায়, কেন এ বাড়িতে সবার দুটা করে ছায়া পড়ে? তুমি কি জানো এ বাড়ির মানুষগুলো বাইরে গেলে কেন এদের কোনো ছায়া থাকে না? মানে কি? সব মানের উত্তরই তো দিতে চাইছি। দেখুন, আমি একটা ভয়ঙ্কর প্রবলেমে পড়েছি। ভয়ঙ্কর প্রবলেম? শোনো রাকিব, এ বাড়িতে দুটো ছায়া মানুষ থাকে এবং দুজনই সম্পর্কে আমার মা। একজন মাই ওন মাদার, অন্যজন স্টেপ মাদার। আমি আমার বাবার বড় সন্তান, মানে উকিল মোস্তাক কামাল চৌধুরীর বড় ছেলে। ওনার আরো দুটি ছেলে ছিল, তারা একটা অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা যায়। আমার মায়ের সঙ্গে আমার বায়োলজিক্যাল ফাদারের একটা প্রণয় সম্পর্ক ছিল। সে সম্পর্কের কথা কেউ জানত না, এমনকি আমার সৎমাও না। বড় মা নিঃসন্তান ছিলেন। এদিকে আমি আমার মায়ের গর্ভে আসার পর বাবা বলেছিলেন আমার মাকে সমাজে স্বীকৃতি দেবেন, মানে বিয়ে করবেন। শেষ পর্যন্ত বিয়েটা করেননি, তাই তো? আমি জন্মাবার পরপরই এত বছর পর হঠাৎ আমার বড় মা, মানে উকিল সাহেবের স্ত্রীও অন্তঃসত্ত্বা হলেন। উকিল সাহেবের কাঁচা টাকা, অর্থ সম্পদ, নাম, যশ, খ্যাতি কোনো কিছুর অভাব ছিল না। এবার সন্তান পাওয়ার পর তিনি আমার মাকে ভুলে গেলেন। যে লোক মরিয়া হয়ে গিয়েছিলেন একটা সন্তানের জন্য, সে লোক বৈধ সন্তান পেয়ে যেন আমার মাকে নানান আইনি জটিলতা আর লোক সমাজের প্যাচ বোঝাতে লাগলেন। তারপর আর কি, আমার মা বোকা মহিলা উকিলকে আত্মহত্যার হুমকি দিতে লাগলেন। তাতে দক্ষ উকিলের মারপ্যাচের কোনো গিট লাগেনি, বরং মোটা অঙ্কের টাকায় আমার মাকে শহর ছাড়তে বললেন উকিল।
আমার মা টাকা নয়, তার সন্তানের স্বীকৃতি চান। ব্যাস, উকিলকে শিক্ষা দেবার জন্য তারই চেম্বারে, মানে 2 তলার পাশের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন। আমার মায়ের অতৃপ্ত অশরীরী ছায়া এখনো এ বাড়িতে ঘুরে বেড়ায়। তবে কেন আপনি আমাদের এসব গোপন করেছিলেন বলুন তো? এই গল্পটা আগে বললে আমরা কখনো আপনার বাড়িতে উঠতাম না। আপনি মিথ্যাবাদী, আপনার মিথ্যার জন্য আমি মিলিকে হারিয়েছি। গল্প এখনো শেষ হয়নি। আমার বড় মা সবটা জেনে গেলেন এবং আকস্মিক তার 2 ছেলের মৃত্যু হলো। আমার বাবা তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা আমার নামে লিখে দিলেন। উনি উইল করলেন, বড় মা সব সম্পত্তি ভোগ দখল করতে পারবেন, কিন্তু ওনার মানে বড় মায়ের মৃত্যুর পর সব আমি পাব। বড় মা এত বড় অপমান মেনে নিতে পারেননি। উনি চেয়েছিলেন তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে যেতে। ওনার সেই অধিকার ছিল কিন্তু। হ্যাঁ ছিল, আর সেই অধিকার তিনি দেখাতে পারেননি বলেই তার এত বড় ক্ষোভ। যে মহিলার কোনো বৈধ স্বীকৃতি নেই, সেই মহিলার সন্তান এত বিশাল সম্পত্তির হর্তাকর্তা হবে, সেটা উনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। আর তাই রাগে, ক্ষোভে, অভিমানে তিনিও সেই একই সেন্টিমেন্টাল কাহিনী ঘটালেন। মানে আবার সেই বাবাকে শিক্ষা দেবার জন্য, তাকে কষ্ট দেবার জন্য ওনার চেম্বারে, মানে 2য় তলার বাম পাশের ফ্ল্যাটে আত্মহত্যা করলেন। কি বলছেন? উনিও? 2টা অপমৃত্যু। বড় মায়ের অশরীরী ছায়াও এই বাড়িতেই ঘুরে বেড়ায়। বড় মায়ের ক্ষুব্ধ ছায়া সব সময় আমাকে মারতে চায়, আর আমার মায়ের অতৃপ্ত অশরীরী ছায়া কোনো না কোনোভাবে আমাকে এতকাল ধরে রক্ষা করেছে। আপনি আমাকে কেন এসব ছায়াভূতের রাজ্যে এনে ফেলেছেন বলুন তো? আমার নিজের স্বার্থে। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার 2 মায়ের অদ্ভুত অশরীরী ছায়া ছায়া যুদ্ধে আমি সত্যি সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি আর পারছিলাম না। এই একবার এই বাড়ির ছাদ থেকে আমার বড় মায়ের ছায়া ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি বেঁচে যাই, কিন্তু আমার পা দুটো হারাই। আমার বাঁচার কারণ আমার ছায়া মা ছিল, নইলে বেঁচে থাকাটাও অসম্ভব ছিল। তার মানে এই 2 অশরীরী ছায়ার জন্যই এই বাড়িতে সবার 2টো করে ছায়া হতো। হ্যাঁ, এ বাড়িতে কোনো মানুষের নিজের ছায়া বলে কিছু নেই। 2টো ছায়াই আমার 2 জন ছায়া মায়ের। বড় মার ছায়া চাইতো একটা শরীর, যে শরীরে ভর করে তিনি আমাকে মারতে পারবেন। আর আমার মায়ের ছায়া চাইতো এ বাড়িতে কেউ যেন না আসে, তাতে তার ছেলের দীর্ঘায়ু হবে। এদের রোষানলে উকিল বাড়ির বাইরে আজীবন টুলেট বিজ্ঞপ্তিটা ঝুলেই থাকত। আমিও চাইছিলাম কেউ যেন এ বাড়িতে সত্যি সত্যি থাকে, যাতে বড় মায়ের ছায়ার বাসনা পূর্ণ হয়। তিনি মৃত্যুর পর যেন অন্তত তৃপ্তি নিয়ে এ বাড়িতে হেঁটে বেড়াতে পারেন। কেননা প্রকৃতপক্ষে উনিই তো সব পেয়েও আসলে কিছুই পাননি। এত অঢেল সম্পত্তির পরও আপনি তৃপ্ত নন? না, এই সম্পত্তির কোনো কিছুই আমি অর্জন করিনি। আমি আমার বাবার এই সম্পত্তির একজন কেয়ারটেকার মাত্র। অন্যের সম্পত্তির কেয়ারটেকার হয়ে এই পঙ্গু জীবন বয়ে বেড়ানোর আর কোনো ইচ্ছে আমার ছিল না। আমি সমস্ত সম্পত্তি উইল করে এতিমখানার জন্য দান করে দিয়েছি। আপনি একজন স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আমাকে, মিলিকে, বাবুলকে ব্যবহার করেছেন। পৃথিবীর সমস্ত মানুষই স্বার্থপর, এমনকি ছায়া মানুষেরাও। সেটা আমার গল্প শুনে 2 মায়ের ছায়া খেলা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ। মানুষ কখনো নিজের স্বার্থের ঊর্ধ্বে যেতে পারেনি, পারেও না। আমি আপনাকে গুলি করে মারব। আমাকে? কিভাবে? ভালো করে তাকিয়ে দেখো, আমার কোনো ছায়া নেই। আমি মৃত। আমাকে গত রাতে বড় মা মেরে ফেলেছে। কিন্তু একজন মৃত মানুষের গল্প আমি কিভাবে জানলাম? কারণ তুমিও ছায়াহীন যে। দেখো,
তোমার কি কোনো ছায়া আছে? তুমি এটাই ভাবছো? তুমিও মৃত, কত রাতে মারা গেছো। এই বাড়ির সবাই এখন ছায়াহীন মানুষ, তবে দুটো ছায়ার ছায়া মানুষও বটে। কি আমি মৃত? তবে আমার শরীরটা কোথায়? Brought to you by Igloo Ice Cream, a world of great taste. রাকিব, এই রাকিব, এদিকে এসো। আরে এই তো মিলি। আমি মিলিকে দেখতে পাচ্ছি। কি করছে নিচে মিলি? এদিকে এসো, তোমার শরীরটা দেখে যাও। নিচে এসো, সূর্যের আলোয় দেখো এ বাড়িতে তোমার দুটো ছায়া পড়বে। এসো, দেখবে, এসো। এ কি, বাবুলকেও তো এখানে দেখা যাচ্ছে। এই বাবুল, কোথায় গিয়েছিলে তুমি? আর কই জামু, টুলেটের নতুন সাইনবোর্ড বানাইতে গেছিলাম। দাঁড়ান, গেটের বাইরে টাঙ্গাই দিয়ে আসি। বাড়ির তো সব তালাই খালি পড়া রইছে, নতুন ভাড়াটিয়া লাগবো। স্যার পঙ্গু মানুষ, একলা একলা কেমনে থাকবো? কেন, আমরা তো আছি। তাই তো, আমরা তো আর এই বাড়ি ছেড়ে যাব না। তা তো আসেনি, কিন্তু ছায়া মানুষের দুনিয়ায় আরো আরো অনেক ছায়া মানুষ লাগবো। এ বাড়ির ভেতরে ছায়া মানুষেরা ঘুরে বেড়ায়। বাড়ির ভেতরে এদের প্রত্যেকের দুইটা করে ছায়া, কিন্তু বাইরে বেরোলে কেউ কারো ছায়া দেখতে পারে না কেন? তাহলে কি ছায়া মানুষেরা শূন্যে ভেসে বেড়ায়? আচ্ছা, রাকিব, মিলি, বাবুল এদেরকে কি কেউ দেখতে পায়? ছায়া পড়া মানুষগুলো, নাকি শূন্যে ভেসে চলা ছায়া মানুষেরা আসলে পৃথিবীর মানুষের নাগাল থেকে অনেক দূরে বাস করে? কি জানি, রাকিব, মিলি বা আরো অন্য ছায়াহীন ছায়া মানুষ পৃথিবীর মানুষের সঙ্গে বুঝি আজন্ম বিরোধ নিয়ে ভেসে বেড়াবে। শুধু ওই চার দেয়ালের ভেতরেই ওরা নিজেদের সঙ্গে নিজেদের সব বন্ধন টের পায়। ওরা যে ছায়া জগতের অদৃশ্য কোনো পৃথিবীর ছায়া মানুষ। আজকাল বাইরের পৃথিবীতে আর যেতে ইচ্ছে হয় না, বরং ভেতরেই ভালো, ছায়া ছায়া সুখ নিয়ে বেঁচে থাকা। হঠাৎ একদিন প্রায় পরন্ত বিকেলে উৎসুক আগন্তুকের দৃষ্টি বাড়ির গেটের টুলাইটে আটকে গেল। গেট ঠেলে ভেতরে যাবে এমন সময় অচেনা পিছু ডাকে থমকে দাঁড়ালো। আরে এই জাফা, কি করেন? ভিতরে যায় না, এই বাড়িতে কেউ থাকে না। এই বাড়ির ভিতরে ঢুকলে দুইটা ছায়া দেখা যায়, আর বাইরে হলে শেষ। মানে মানে বাড়ির ভিতরে খালি ছায়া, ভূতের আড্ডাখানা, কোনো লোকজন নাই, সবই চোখের দান্দা। তাহলে টুলেট লাগিয়ে রেখেছে কেন? আর দোতলার বারান্দায় তো শাড়ি ঝুলছে দেখছি, তার মানে তো ভেতরে লোক অবশ্যই আছে। আপনি অযথা আমাকে ভয় দেখাচ্ছেন কেন? যা দেখতেছেন সবই চোখের দান্দা কইলাম। বাঁচতে চাইলে সুজা আটা দেন। ধ্যাত, ডিসকাস্টিং। জানতো, আমাকে জ্ঞান দিতে আসবেন না। ওসব ভূত পেট ছায়া মানব আমি বিশ্বাস করি না। ছায়া মানব থাকলে থাকবে। আপনি কে বলেন তো? আমি এই এলাকার পুরানা লোক, মাগনা উপকার করলাম তো। ওই টুলেট কিন্তু ঘাপলা আছে, বুঝছেন? আমার এই মাসে একটা ভালো বাড়ি চাই। বাড়িটা দেখে খুব ভালো লেগেছে। ভালো বাড়ির সঙ্গে একটা ছায়াভূত ফ্রি পেলে বরং ভালোই হয়। আধুনিক হওয়া ভালো, কিন্তু ভূতের জাতির অবিশ্বাস করা এটা আধুনিক হওয়ার কোনো লক্ষণ না। বরং যারা ভূত পেট বিশ্বাস করে না, হেরা ঠাডা ব্যাক কল। ভূত পেটটা তাগো আজকাল খুব উন্নত করছে কইলাম। রেডিও টিভিতে পর্যন্ত ভূতের অনুষ্ঠান হয়, জানেন না? শাট আপ। সাহসী আগন্তুক ছায়াভূতের বাড়িটার ভেতরে ঢুকে গেল। ভেতরে ডান পাশের কর্নারে যে কামিনী ফুলের গাছ, তাতে তখনও রাজ্যের ফুল ফুটে আছে। ঘন সবুজ লনটাতে একটা বনেট খোলা লাল অ্যালিয়ন গাড়ি।
গাড়ির ভেতরে একটা পাতা পর্যন্ত পড়েনি। পোড়া বা লোকশূন্য বাড়ি হলে এটা সম্ভব হতো না। আগন্তুক অপরিচিত লোকটার অতিরঞ্জিত কথা ভেবে মনে মনে হাসল। শুনছেন, কেউ আছেন কি ভেতরে? কয়েকবার বলার পরও কোনো সাড়া শব্দ না পেয়ে আগন্তুক উপরে উঠে গেল। কোনো ফ্ল্যাটই তালা নেই, অথচ কলিং বেল দিতে দিতে মেয়েটি বিরক্ত। এমন সময় শুনতে পেল বাড়ির ছাদে কারা যেন খুব হাসাহাসি করছে। এখনো পুরোপুরি বিকেল বলা যায় না, তার মানে সবাই একসঙ্গে ছাদে। বাবা, কি এমন গল্প করছে সব, যেন হাসির বন্যা বইছে। এবারের মানুষগুলো তার মানে ভীষণ সুখী নাকি, অথবা খুব আমোদে। মেয়েটি সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলো। আর তারপর তারপর কি বুঝলেন? স্যার, বোঝার তো কিছু নাই, ক্লিয়ার কেস। 1 2 3 জবাং উপর থেকে জাবায় পড়ছে। ইনস্ট্যান্ট ডেট, সুইসাইড কেস। ঠোঁটে লিপস্টিক, চোখে গাঢ় কাজল, এখনো বডি স্প্রে গন্ধ পাওয়া যাচ্ছে। এত প্রসাধন করে কেউ সুইসাইড করতে আসে? তাছাড়া বাড়িটা 3 তলা, তার মানে ছাদটা 4 তলা। 4 তলা থেকে লাফিয়ে কেউ সুইসাইড করার ডিসিশন নেয়? মিনিমাম 10 তলা না হলে কি হয় নাকি সুইসাইড কেসে? স্যার, বয়সটা দেখছেন না, কোসি মেয়ে, অত বোধ বুদ্ধি কি আছে? নিশ্চয়ই পিছনের গল্পটাও তো জোরালো নয়। ওই বাড়িতে অশান্তি, পরীক্ষায় গুবলেট, নয়তো আদি অকৃত্রিম সেই প্রেম গঠিত ল্যাং। লাখো সুইসাইডের পেছনের গল্প ওই 3-4 রকম মাল্টিপল চয়েসের মধ্যেই ঘুরপাক খায় স্যার। আপনি কথা বলেন খুব রসিয়ে রসিয়ে। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করছি, ভেতরে কোনো মানুষ নেই কেন? সাধারণত এসব অপমৃত্যুতে উৎসাহ আর কৌতূহলের ভিড়ে মানুষ কিন্তু ঠেকানো যায় না, অথচ কেউ বাড়ির ভেতরে আসছে না। স্ট্রেঞ্জ। স্যার, বাড়ির ভেতরে নাকি ছায়া মানুষ বাস করে। ছায়া মানুষ মানে? এই বাড়ির ভেতরে ঢুকলে মানুষের ছায়া 2টা হয়ে যায় স্যার, আর বাইরে বেরোলে মানুষ ছায়াহীন হয়ে যায়। আই সি। তার মানে ভূত প্রেত অশরীরী ছায়ার গল্প। গুড। এ তো নতুন কিছু নয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অশরীরী ছায়া এসব থাকবে। তা আপনি জানলেন কিভাবে এই গল্প? এই এলাকা সবাই জানে এই মেয়েটা যে ভেতরে ঢুকছিল সেটা একজন দেখছিল, সেই থানায় খবর দেয়। তবে মেয়েটা চিৎকার শুনে। ও আচ্ছা, বডি ফরেন্সিক এর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, স্ন্যাপগুলো ঠিকঠাক ভাবে নেন। যে আপনাকে খবর দিয়েছে তাকে এবং অন্য কেউ একজনকে সঙ্গে নিয়ে থানায় চলুন। স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। জি স্যার। বাড়িটা খালি পড়ে আছে, তাই তো? জি স্যার, বাড়ি সহ মোতাহার চৌধুরী তার সমস্ত সম্পত্তি মৃত্যুর আগে এতিমখানায় দান করে দিয়ে গিয়েছেন। ভদ্রলোক কিভাবে মারা গিয়েছিলেন? ছাদ থেকে পড়ে স্যার, অপমৃত্যু। তাহলে গেটে টুলেট টাঙানো কেন? ওটা খুলে দিন। স্যার, টুলেট খোলা ঠিক হবে না। মানে কেন? এই বাড়ি তো কেউ ভাড়া দিতে চাইছে না, তাই না? পড়া বাড়ি। টুলেট খুলে দিলে ভেতরের ছায়া মানুষরা আমাদের ক্ষতি করতে পারে স্যার। এলাকাবাসী তো তাই বলছে জোর দিয়ে। আপনি এত সাহসী পুলিশ অফিসার, অথচ এলাকাবাসীর কথায় ছায়াভূতের ভয়ে সামান্য টুলেটই খুলতে পারছেন না। এই অবস্থা আপনার। স্যার, আমি আপনি দুইজনই এলাকায় নতুন, বিষয়টা নারী নক্ষত্র জানা নেই, ভাষা ভাষা গল্প জানি। তাই বলছিলাম আমি সবটা জেনে না হয় তারপর। আরে চলুন, আমি টুলেট খুলে দিচ্ছি। লাল চুড়িদার, সাদা ওড়না, একটা পায়ে চটি এখনো পরা, বাম হাতে দামি ব্র্যান্ডের রিস্ট ওয়াচ, ডান হাতে কোনো চুড়ি টুড়ি কিচ্ছু নেই। গোছানো চেহারা, ফর্সা, আহামরি সুন্দরী না হলেও অ্যাট্রাকটিভ। কোথাও কোনো রক্তক্ষরণও হয়নি, শুধু লিপস্টিক পরা ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে জমাট বেঁধেছে। চোখ দুটো আধখোলা, ওপর থেকে পড়লে মাথা অন্তত চোট লাগতো বা থেতলে যেত। অথচ যিনি থানায় খবর দিয়েছিল তিনি নাকি চিৎকার শুনেছেন। উঁচু থেকে পড়ে ইনস্ট্যান্ট ডেথ। এসআই অলিউল্লাহ ঝুঁকে প্রায় ফুটখানেক ডিস্টেন্স থেকে মুখটা ভালো করে খুঁটিয়ে দেখলেন এবং সঙ্গের পুলিশ অফিসারকে বললেন, কি বুঝলেন? উনি 7-5 না ভেবে এক বাক্যে বললেন, ক্লিয়ার কেস, সুইসাইড। কিন্তু সত্যিই কি মেয়েটি অজানা বাড়ির ছাদ থেকে সুইসাইড করেছিল?
নাকি অন্য কোনো গল্প আছে এর পেছনে। কি সে অজানা গল্প তা আমরা জানতে পারিনি, কারণ এসআই অলিউল্লাহ আর পুলিশ অফিসার হাসান দুজনেই আবিষ্কার করলো বাইরের পৃথিবীতে ওদের দুজনেরই কোনো ছায়া নেই। অথচ দুইজনেই 441/1 হোল্ডিং নাম্বার দেওয়া টুলেট টাঙানো বাড়িটাতে ঢুকলেই দুজনেই দুজনের দুটো করে ছায়া দেখতে পাচ্ছে। এর কারণটা কি? তবে কি এরাও ছায়াহীন শরীর, নাকি শরীরহীন কোনো অন্য জগতের ছায়া মানুষ? তবে কি দৃশ্যমান জগতের সঙ্গে সঙ্গে দৃষ্টির অগোচরে একই সঙ্গে ছায়া মানুষেরা বাস করছে আমাদের পৃথিবীর বাইরে, তাদের নিজের সাজানো কোনো পৃথিবী তৈরি করে, যে পৃথিবীতে ছায়া মানুষের ছায়া কখনো একের অধিক, আবার কখনো কখনো এরাই হালকা ভাসমান কোনো ছায়া শূন্য অশরীরী। শরীরী আর অশরীরী ছায়া বা ছায়ারূপের এই আজন্ম বিরোধ থেকে বুঝি মানুষের মুক্তি নেই মৃত্যু অবধি। তাই তো আমরা বারবার ছায়া, কুয়াশা, অশরীরী এদের পায়ে পা দিয়ে আজও পথ চলছি। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছেন? বাড়িটার গেইটে কিন্তু এখনো টুলেটই ঝুলছে। টুলেট লেখাটা কি সত্যি, নাকি ওটাও ছায়া? যে ছায়া আসলে শরীরী আর অশরীরীর রহস্য কুয়াশা। এই মামা, রাখেন, এই টুলেট টাঙানো বাড়িটা একবার দেখে যাই। যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুরে হয় না চমচম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে তোমাশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা, brought to you by Igloo Ice Cream।